নমস্কার, আমি ডক্টর কেশবচন্দ্র মণ্ডল বলছি। সকলকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমি প্রথমেই একটি প্রশ্ন দিয়ে শুরু করব। পশ্চিমবাংলার জনগণ কি এতটাই অশিক্ষিত? পশ্চিমবঙ্গে কি এতই শিক্ষিত লোকের অভাব? পশ্চিমবঙ্গে কি এতই জ্ঞানীগুণী লোকের অভাব যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলিকে যারা গ্র্যাজুয়েটও নয়, যারা মাধ্যমিক পাশও নয়, এমন লোকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে হবে? হ্যাঁ, ভারতবর্ষ গণতন্ত্র, সকল শ্রেণীর মানুষের, সকল জাত, সকল ধর্মের মানুষের রাজনীতিতে অংশগ্রহণ, শুধু ভোটদানের মাধ্যমে নয়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে, ক্ষমতা আছে। কিন্তু কোনোভাবেই আমি জাত ধর্ম না বলে আমি শুধু একটি বিষয়ের উপর জোর দিচ্ছি, সেটা হচ্ছে শিক্ষিত লোক। আপনারা যদি লক্ষ্য করেন, যারা শিক্ষিত পশ্চিমবঙ্গবাসী রয়েছেন, আপনারা জেনে অত্যন্ত দুঃখিত হবেন যে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার 92 থেকে 104 জন এমএলএ তারা নির্বাচিত হয়েছেন, বা ব্যক্তি তারা বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। বিধানসভা কি? বিধানসভা হচ্ছে বিধান তৈরি করার সভা। বিধান মানে নিয়ম কানুন তৈরি করার সভা। তাহলে নিয়ম কানুন তৈরি করবে কারা? এই পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বা এই ধরনের শিক্ষিত লোকেরা। যদিও প্রায় 64% এমএলএ তারা গ্র্যাজুয়েশন এবং তার উপরে রয়েছেন। আপনি ভাবতে পারেন যে এত সংখ্যক, প্রায় 100 জন এমএলএ যাদের যোগ্যতা 12 ক্লাসের নিচে, ঠিক আছে? কত বেদনাদায়ক ভাবুন তো। এনারা কি দেখছেন না যে এসসির কত শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, এসটির কত শিক্ষিত ছেলেমেয়েরা রয়েছে, মাইনরিটি শ্রেণীর কত, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের কত শিক্ষিত জ্ঞানী গুণী ডাক্তার, উকিল, ব্যারিস্টার রয়েছে। তাহলে তাদের নির্বাচনে টিকিট না দিয়ে রাজনৈতিক নেতারা কেন স্বল্প শিক্ষিত বা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লোকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন? আপনি কি বলতে পারেন? আমার মনে হয় যে এই সমস্ত নেতা নেত্রীদের রাজনীতিতে টিকিট দিয়ে এমএলএ বানিয়ে তাদেরকে দমিয়ে রাখা, শুধু লোক দেখানো একটা ব্যবস্থা, যে আমাদের এখানে তো শিক্ষিত লোকেদের পাশাপাশি অশিক্ষিত লোকেরাও প্রতিনিধিত্ব করছে। আরে এইটা প্রতিনিধিত্ব করার জায়গা নয়, এইটা আইন তৈরি করার জায়গা। তাহলে আইন তৈরি করার জায়গায় যদি অশিক্ষিত বা কম শিক্ষিত, এত কম শিক্ষিত লোকেরা অংশগ্রহণ করে, তাহলে তাদের মাথা থেকে বুদ্ধি কোথা থেকে আসবে? আর যদি মাথা থেকে এত ভালো বুদ্ধিই আসে, তাহলে আপনি এডুকেশন সিস্টেমটাই বা চালাচ্ছেন কেন? তাহলে দরকারই বা কী আছে? আপনি তাহলে এক কাজ করুন, আপনি পড়াশোনার ব্যবস্থা, যা পাঠ তো প্রায় চুকেই গেছে পশ্চিমবাংলা থেকে। সিপিএম যদি আমাদের বা বামফ্রন্ট যদি পশ্চিমবঙ্গের তদানীন্তন যুবক ছেলে মেয়েদের কোমরটা ভেঙে দেয়, মমতা ব্যানার্জি এসে তার কি করেছে, তার গলা পর্যন্ত মানে আঘাত করে ঘাড় বাঁকিয়ে দিয়েছে, এরকম করে প্যারালিটিক করে দিয়েছে। না আছে শিক্ষক, না আছে, মানে খুব সামান্য শিক্ষক আছে, আমি সেটা বলছি কত শিক্ষক পশ্চিমবাংলায় আছে। না আছে ছাত্র, না আছে শিক্ষক, না আছে শিক্ষাকর্মী, না আছে লাইব্রেরি, না আছে ল্যাবরেটরি, না আছে ভালো স্কুল বিল্ডিং। অথচ পশ্চিমবঙ্গ চায় ভারতবর্ষের সাথে যে 2047 সালের মধ্যে বিকশিত ভারতে পরিণত হবে। বিকশিত ভারতে পরিণত হতে গেলে ভারতকে কি করতে হবে আপনারা জানেন? রাজনৈতিক নেতৃবর্গের অধিকাংশ রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় রয়েছেন, যারা লালবাতি চড়ে গাড়িতে করে যাচ্ছেন, যাদের সিকিউরিটি গার্ড আছে, যাদের পিএ রয়েছে, যারা অত্যন্ত কম শিক্ষিত, কম জ্ঞানী, কম বুদ্ধিমান, তাহলে যারা শিক্ষিত, যারা পণ্ডিত, যারা জ্ঞানীগুণী, তাদের কিসের দরকার সমাজে? সমাজে তো রাজনৈতিক বর্তমান সরকার, আগের সরকার, কেউ কখনো তাদের গুণগান যারা করছে শুধু তারা বাদে কাউকে, কোনো শিক্ষিত মানুষকে, প্রকৃত শিক্ষিত, প্রকৃত গবেষক, প্রকৃত জ্ঞানী মানুষদের খুব কমই ঠাঁই দিয়েছে, খুব কমই তাদের কথা শুনেছে। বর্তমান সরকারও তাই। যাই হোক, আপনারা দেখুন তাহলে মাত্র
আন্ডার 33% এমএলএ যাদের কোয়ালিফিকেশান আছে 8 থেকে 12 ক্লাস পর্যন্ত, ভাবুন আপনারা। আর 67 এমএলএদের তারা গ্র্যাজুয়েট এবং তার উপরে। এইবার আর একটা দুঃখের কথা শুনুন, এই রকম তো 33% প্রায় কম শিক্ষিত, একেবারেই কম শিক্ষিত, এবং তারপরে এখন যে শিক্ষিত তাদের বয়স যদি এখন 40 বছরও বয়স হয়, তাহলে আপনারা দেখবেন তারা কোন সিস্টেমে এসছেন, সেই সিপিআইএমের সময় তৈরি করা 5 পর্যন্ত এবিসিডি শেখেনি সেই সমস্ত লোকেরা। আগের মন্ত্রিসভায় তৃণমূলের সময় একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, যিনি তার রেজিগনেশন লেটারটা বাংলায় সঠিকভাবে লিখতে পারছেন না। ভাবুন তো, এই মন্ত্রীরা, তাদের আবার সেক্রেটারি আছে, সেই সেক্রেটারিরা আইএএস এবং WBCS এর অফিসাররা। ভাবুন তো কি চরম দুঃখের, কি চরম যন্ত্রণার সেই সমস্ত আইএএস এবং WBC সিনিয়র অফিসারদের, যাদেরকে কাজ করতে হচ্ছে এই রকম স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত নেতা মন্ত্রীদের নিচে। তারা শ্রেষ্ঠ, তারা যারা জানে, তারা রবীন্দ্রনাথের কবিতাও জানে, তারা সুকান্তের কবিতাও জানে, তারা ইলিয়ড ওডিসিও পড়েছে, তারা শেক্সপিয়ারও পড়েছে, তারা ব্রিজ ভেঙে গেলেও বলতে পারে, তারা কোনো দাঙ্গা হলেও আগের থেকে বলে দিতে পারে কি হয়েছে, কি কারণে হয়েছে। এত তাদের পাওয়ার, আরে বাবা কত শক্তিশালী। তাহলে পড়াশোনার দরকার নেই, তাদের পড়াশোনার দরকার নেই। আপনারা তো রাজনৈতিক নেতাদের বলছি, আপনারা তো পশ্চিমবাংলার শিক্ষাকে একেবারে প্রায় শেষ করে দিয়েছেন। তাহলে মমতা ব্যানার্জি সরকার কোমরের নিচে পর্যন্ত ধ্বংস করেছিল সিপিআইএম, আর তারপরে মমতা ব্যানার্জি 15 বছরে কোমরের উপর থেকে নিয়ে গলা পর্যন্ত, গর্দান পর্যন্ত নষ্ট করে দিয়েছে, বাকিয়ে দিয়েছে, ভেঙে মেরে কেটে চুরি করে শেষ করে দিয়েছে। শিক্ষামন্ত্রী নিজে 70 বছর মতন বয়স, তা সে 27, 28, 29 বছরের বান্ধবী রাখে, সেটাও রাখতে পারে, গণতান্ত্রিক দেশ রাখতে পারে, কিন্তু সমাজের চোখে এটা ভালো চোখে নেয় না। আবার সে লাভ সাইন দেখাচ্ছে জেলের মধ্যে, ছি 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 ছি। তারপরে এই রকম নেতারা দেশ চালাচ্ছে, এই রকম নেতারা মন্ত্রী হয়ে রাজ্য চালাচ্ছে। টাকা নিয়েছে 50 কোটি টাকা, তার বাড়িতে খাম, তার বাড়িতে কত কিছু, তার বান্ধবীর বাড়িতে। কি হলো কি, এখনও সে বাইরে, কি করে বাইরে থাকে? কি দেশের আইন কানুনকে আরও শক্তিশালী হতে হবে, আরও কঠোর হতে হবে, আরও 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 দায়িত্বশীল হতে হবে, যাতে যারা অপরাধী তারা প্রকাশ্যে থাকতে পারে না, তাদের অধিকার নেই। তারা এত ছেলে মেয়ের চাকরি নিয়েছে, আপনারা ভাবুন তো, প্রায় 26,000 ছেলে মেয়েরা, তাদের কি অবস্থা, চাকরির নিশ্চয়তা নেই। যাই হোক, এইবার আমি বলবো, এইরকম তো লোকজনদের নিয়ে আমাদের বর্তমান বিধানসভা, যারা বিধান তৈরি করবেন, এটা সকলেই কিন্তু বিধান তৈরি করবেন, এই 33%। আচ্ছা ঠিক আছে, এইবার যদি আপনারা দেখেন ভালো করে, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে কি হলো না, পশ্চিমবঙ্গে প্রায় 247টা কলেজের গভর্নিং বডিতে চেয়ারম্যান নিয়োগ করলেন। গভর্নিং বডির প্রেসিডেন্ট বা চেয়ারম্যান হয় সেইখানটা প্রায় 247টা। তা কাদের করলেন? এমএলএ এমপিদের। তার মধ্যে জগন্নাথ বাবু, যিনি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি বলেছেন যে আমি ক্রাইটেরিয়া রেখেছি মিনিমাম গ্র্যাজুয়েশন। বাবা কত বড় তীর মেরেছি আমি। এই একটা কাজ করুন না, যিনি কলেজের গভর্নিং বডির শীর্ষে থাকবেন, তার যোগ্যতা যদি মিনিমাম গ্র্যাজুয়েশন হয়, তাহলে প্রিন্সিপালের যোগ্যতা 12 ক্লাস করুন না। প্রিন্সিপালকে কেন তাহলে 10-15 বছরে কলেজে পড়ানোর অভিজ্ঞতা রাখতে হবে? এই ক্রাইটেরিয়াগুলি কেন রাখবেন? তো আপনারাই তৈরি করছেন। কেন তাহলে তাদেরকে পিএইচডি করতে হবে 3, 4, 5, 6, 7 বছর ধরে? কেন তাদের এত আর্টিকেল লিখতে হবে? কেন তাদের ইন্টারভিউ বোর্ডে যেতে হবে? প্রিন্সিপালের উপরে সে থাকবে, প্রিন্সিপালের উপরে, ভাবতে পারেন, প্রিন্সিপালের উপরে থাকবে একজন গ্র্যাজুয়েট এমএলএ বা এমপি। আরে কত বড় সিস্টেম তৈরি করলাম! এই সিস্টেম দিয়ে বিকশিত ভারত তৈরি করবেন,
বিকশিত ভারত তৈরি করা আমার স্বপ্ন। আমি দেখছি বিকশিত ভারত তৈরির পথে কি যন্ত্রণাদায়ক ব্যবস্থা গ্রহণ করছে সরকার। কখনোই যদি এইভাবে চলে বিকশিত ভারত 2047-এর মধ্যে ভারতবর্ষ অর্জন করতে পারবে না। ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের উন্নয়ন ছাড়া ভারতবর্ষের উন্নয়ন সম্ভবপর নয়, কখনোই সম্ভবপর নয়। যে সরকারটা এসেছে অনেক আশা নিয়ে এসেছিল, এই আশা নিয়ে এসেছিল যে আপনারা গ্র্যাজুয়েটদের রাখবেন। আমি প্রথমে যখন নির্বাচন হতো সিপিএমের সময়, তখন প্রচুর লোক মারামারি হতো, মারাও যেত কিছু যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, পুলিশ আসতো, আমি এটা দেখেছি। তারপরে বললাম, আমি তখন বইয়ে লিখলাম যে আপনারা এক কাজ করুন, আপনারা সরকারকে আমি আমার বইয়ে রেকমেন্ডেশন করেছিলাম যে মিনিমাম গ্র্যাজুয়েশন তাদের ডিগ্রি হোক। মমতা ব্যানার্জি এসে গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী লোকদের কলেজে ম্যানেজিং কমিটিতে রাখলো। এবার গ্র্যাজুয়েট যে রাখলো, আমি বলছি যে আমি তারপরে বলেছি যে অন্ততপক্ষে যারা শিক্ষাক্ষেত্রে তাদের অবদান আছে, যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা প্রকৃত শিক্ষাবিদ, তাদেরকে নিন। সেই সমস্ত গুণী ব্যক্তিদের আপনাদের এলাকার থেকে পছন্দ করে তাদেরকে আপনি, এবং যারা কম করে মাস্টার ডিগ্রি হবে, মাস্টার ডিগ্রি শুধু হলে হবে না, পিএইচডিও থাকতে হবে। প্রেসিডেন্ট অফ এ কলেজ অর এ ইউনিভার্সিটি মাস্ট বি এ পারসন হু আর or who is having his masters and PhD degree। কারণ বহু স্কুলের প্রধান শিক্ষকেরা আছেন বা স্কুলের সহশিক্ষক শিক্ষিকারা আছেন যারা পিএইচডি। তাহলে পিএইচডি সহশিক্ষক অথবা প্রধান শিক্ষকের মাথার উপরে বসে আপনারা নীতি তৈরি করবেন, আপনারা প্রধান চেয়ারে বসবেন, আপনারা ডিরেকশন দেবেন প্রধান শিক্ষক বা কলেজের প্রিন্সিপালকে, অথচ আপনাদের উপযুক্ত কোয়ালিফিকেশন থাকবে না, আপনাদের জ্ঞান থাকবে না, আপনাদের গুণ থাকবে না, শিক্ষাক্ষেত্রে আপনাদের পূর্বের কোনো অবদান থাকবে না। সেই সমস্ত লোকেদের, এমনকি যাদের বিরুদ্ধে কিছু ক্রিমিনাল কেসও রয়েছে, তারা এখন নেতা মন্ত্রী হয়ে গেলে তো তারা এখন আর তো কেস হবে না বা কেস থাকবে না। এইবার এই সমস্ত কথা কে বলবে? এই সমস্ত কথা বলার কথা বিরোধীদের। কোথায় আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী? দেখুন তো দূরবীন দিয়ে খুঁজে পান কিনা। ও না, আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা যদি দেখে থাকেন তাহলে একটু বলবেন তো, কোথায় বিরোধীরা এই সমস্ত প্রশ্ন তুলছে? তাহলে 247টা স্টেট রান কলেজে যে সমস্ত গভর্নিং বডিতে চেয়ারম্যান নিযুক্ত হলো বা প্রেসিডেন্ট নিযুক্ত হলো, তাদেরকে ইমিডিয়েটলি সরিয়ে সেই এলাকার জ্ঞানী গুণী শিক্ষিত এবং যাদের শিক্ষাক্ষেত্রে অবদান আছে, সমাজে যাদের প্রকৃত অবদান আছে, এই রকম মিনিমাম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী এবং সর্বোচ্চ ডিগ্রিধারী এবং পিএইচডি যাদের আছেন, তাদেরকেই কেবলমাত্র আপনি স্কুল অথবা কলেজের শীর্ষে প্রেসিডেন্ট হিসাবে রাখতে পারেন। ঠিক আছে? আর যদি না করেন, বিকশিত ভারত তৈরি হবে না বাবা, তৈরি হবে না। আপনারা রাজনৈতিক নেতা, আপনারা জানেন না কিভাবে বিকশিত ভারত তৈরি করতে হয়। আমি জানি, আমি গবেষণা করেছি, আমি এই 3-4 বছর ধরে গবেষণা করছি এই বিকশিত ভারতের উপরে। বিকশিত ভারত নিয়ে আমি 3-4টে বই লিখেছি। আপনারা দেখুন, আপনারা পড়ুন, আপনারা জানুন কি করে মার্কিন যুক্তরাষ্ট্র বড় হয়েছে, কিভাবে জার্মানি বড় হয়েছে, কিভাবে ইসরায়েল বড় হয়েছে, কিভাবে আপনার সাউথ কোরিয়া বড় হয়েছে, এগুলি দেখুন। কিভাবে জাপান বড় হয়েছে, কিভাবে চায়না গত 70 বছরে উন্নতি করছে। কেন আমরা পারছি না? আপনাদের এই নোংরা পলিটিক্স, নোংরা নীচ ব্যক্তি স্বার্থ উদ্দেশ্যে যে পরিচালিত হচ্ছে যে পলিটিক্স, সেই পলিটিক্সের জন্য আমাদের রাজ্যের এই অবস্থা। এখনও দেখছি সেই ট্র্যাডিশন। কত আশা করে লোক এই সরকারটাকে আনলো। সরকার প্রথমে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যের সভাপতি, সে বলল কখনো আমরা ঠাঁই দেব না, আমরা বিজেপির জন্য আমাদের দরজা, তৃণমূলের জন্য আমাদের দরজা বন্ধ। তারপরে আর ধীরে 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 বলতে লাগলো ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। ছি, লজ্জা করে না? ভালো তৃণমূল ভালো হয়? যারা এখন অপোজিশনে
এসছে তারা সব ভালো? আপনি সার্টিফিকেট দিতে পারবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা সব ভালো? আচ্ছা, আপনার কেন্দ্রে হয়তো কিছু বিল পাস করানোর জন্য আপনাদের উপর থেকে চাপ আছে, তাই বলে আপনারা রাজ্যকে আপনাদের মাথা, আপনাদের মান সম্মান বিসর্জন দিয়ে দেবেন? মান সম্মান বিসর্জন দিয়ে আপনাদের কথা, আপনাদের সম্মান, সেইগুলিকে ধূলিসাৎ করে আপনারা এই সমস্ত টেইন্টেড লিডারদের আপনারা সাথে নেবেন, একসাথে খাবেন, একসাথে গল্প করবেন, একসাথে ওঠা বসা করবেন। যারা দুদিন আগে আপনাদের কর্মীদের মেরেছে, কত 200-র বেশি কর্মী, বিজেপির কর্মী মারা গেছে, যারা ঘর ছাড়া হয়েছে অসংখ্য লোক, তাদেরকে আপনারা দলে নিচ্ছেন। হ্যাঁ, তাদেরকে আপনারা দলে নিয়ে তাদের হাত ধরে আপনারা নির্বাচনে পরের এই পৌরসভা নির্বাচন আসছে, আপনারা কলকাতা পৌরসভা, হাওড়া পৌরসভার নির্বাচনে জিতবেন। আপনারা যদি কিছু না করেন তাও জিতবেন, কারণ জনগণের রায় আছে, ম্যান্ডেট আছে। আজকের দিনে আপনাদের যে পরিস্থিতি, এই মাত্র 3 মাসে, সেইটা আপনাদের জনপ্রিয়তা কম করে 20-30% কমে গেছে। আপনারা যদি এখনই ভোট করেন, আপনারা দেখবেন যে আপনারা যে ম্যান্ডেট নিয়ে এসছেন সেই ম্যান্ডেট পাচ্ছেন না। মমতা ব্যানার্জি এখনও একা বলতে গেলে একজন মাত্র মহিলা কি করে লড়ে যাচ্ছে। আপনারা ঘরে ফেসবুকের মাধ্যমে লাইভ করেও তো একটা রাস্তার পথশিশুকে, যেখানে অগ্নিমিত্রা পল যাকে তিরস্কার করলো বা একটু জোরে তাকে ভর্ৎসনাই করলো, তাকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে হচ্ছে এবং তার ঘরের ব্যবস্থা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, মমতা ব্যানার্জির অপোজিশনের রোল প্লে করছে মমতা ব্যানার্জি, নট অন্যরা, যারা তৃণমূলের লোকেরা, যারা বিরোধী আসনে এখন বসছেন বিধানসভায়, তারা নয় মমতা ব্যানার্জি। তাহলে এইবার দেখুন আপনারা এই ধরনের লোককে যারা আছে ইমিডিয়েটলি তুলে নিন। আমি জানি তুলবেন না, কারণ আমার কথায় কি যায় আসে আপনাদের। কারণ আমার কথা যারা শুনবে না, যে সমস্ত সরকার শোনেনি, সেই সমস্ত সরকারের পঞ্চত্ব সুনিশ্চিত। পঞ্চত্ব মানে মৃত্যু। এখানে সরকারের মৃত্যু বলতে সরকারের পরাজয়। কিসের মাধ্যমে পরাজয় হবে? ভোট। আজকেই যদি ভোট হয়, আপনি কালকেই ডিক্লেয়ার করুন না ভোট। আপনি দেখুন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেভাবে করেছেন, আপনারা দিয়েছেন, অনেক লোককে দিয়েছেন, আপনারা অনেক লোককে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন। আচ্ছা, লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে আপনারা শুধু ভোটে জেতার জন্য লক্ষ্মীর ভাণ্ডারকে আপনারা বলেন অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে দিয়ে দিচ্ছেন। আপনি ভাবুন তো, জানেন 1.5 কোটি মানুষ আপাতত হয়তো অলরেডি পেয়ে গেছে। 1.5 কোটি মানুষ যদি আপনার 3,000 টাকা করে পায়, 1.5 কোটি ইন্টু 3 মানে 4,500, মানে 3,000, 4,500 কোটি টাকা, 4,500 কোটি টাকা মাসে। 4,500 কোটি টাকা বা 5,000 কোটি টাকা যদি মাসে হয়, বছরে 50 থেকে 60,000 কোটি টাকা। আমার এক বন্ধু আজকে বলছিল, নারায়ণ, ও বলছিল যে এই 60,000 বা 50,000 কোটি টাকা দিয়ে কি সব প্রতি বছরে কম করে 4টে জেলায় 4টে করে ফ্যাক্টরি তৈরি করা যেত। তাহলে মায়েরা, যে সমস্ত বোনেরা যারা 3,000 টাকার জন্য রাস্তায় লুটোপুটি খাচ্ছেন, আন্দোলন করছেন, আপনারা কি 3,000 টাকা আপনার জন্য চান, নাকি আপনি চান আপনার ছেলেটা বা মেয়েটা কলকারখানায় চাকরি পাক? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তখন হবে যখন তারা ডিসেন্ট জব করবে, যখন তাদের প্রভিডেন্ট ফান্ড থাকবে, যখন তাদের ইএসআই বা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা থাকবে, তাদের ছুটির ব্যবস্থা থাকবে, ঠিক আছে, তাদের সোশ্যাল সিকিউরিটি থাকবে। তখন তারা কেবলমাত্র আমাদের উন্নত হতে পারবে, তো তখনই তারা আমাদের রাজ্যের উন্নতি হবে। আদারওয়াইজ 3,000 টাকা ভাতা নিয়ে কখনো স্কিল ডেভেলপমেন্ট হয় না, কখনো ক্যাপাসিটি বিল্ডিং হয় না, কখনো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হয় না, কখনো বিকশিত ভারত তৈরি হতে পারে না। আর যদি হয়, তাহলে আপনারা আমার নাম কেটে দেবেন, কারণ আমি এইখান থেকে গবেষণা করি। কোথা থেকে? এইখান থেকে পড়ে ভাওতা দিয়ে নয়, সরকারের চাটুকারিতা করে নয়। আপনারা তো গুরুত্ব দেবেন না। আপনারা তো যারা প্রকৃত শিক্ষক, তাদের তো যারা প্রকৃত গবেষণা করে, তাদের তো ভয় পান আপনারা। তারা ডাকলে বা তাদের কাছে আপনারা প্রধান মুখ্যমন্ত্রী এসে বলল যে যদি কেউ চিঠি লেগে আমি জবাব দেব, আপনি অ্যাকনলেজ পাবেন। আমি চিঠি দিলাম, কোনো জবাব নেই। আজকে 1-1.5 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, কোনো জবাব নেই। কত ব্যস্ত তারা, একটা চিঠি অ্যাকনলেজ পর্যন্ত করতে পারে না, অথচ মুখে বলে যে হ্যাঁ, যেই চিঠি দেবে আমি তাকে অ্যাকনলেজ করবো অন্তত পক্ষে। আগের সরকার যা করেছে, এই সরকারও তাই করছে।
তাহলে এই রকমভাবে রাজ্য চলতে পারে? এইভাবে আপনারা ভাবছেন যে আপনারা শিক্ষিত লোকেদের থেকে দূরে দূরে থাকবেন, কেবলমাত্র আপনাদের যারা যারা আপনাদের একেবারে ক্লোজ, যারা আপনাদের কথায় কথায় হ্যাঁ বলবে, আপনারা একটু হাসলে হাসবে, আপনারা যদি ভ্রু কুচকান তাহলে তারাও ভ্রু কুচকাবে, আপনারা যা বলবেন সেটাতেই হ্যাঁ। মমতা ব্যানার্জি আগে যা বলতো তাতেই সব দলের নেতারা এমএলএ এমপিরা হ্যাঁ বলতো, আর এখনও যারা আপনাদের হ্যাঁতে হ্যাঁ বলবে শুধু তারাই আপনার প্রিয়, তাদের কাছে যাবেন, তারা গুন্ডা হোক, তারা বদমাশ হোক, তারা লুঠতরাজ হোক, তাহলে করুক, তারা করাপশানে যুক্ত থাকুক, কোনো যায় আসে না। কারণ আপনারা তো ভগবান, এখন দেশের রাজা, আপনারা এক একজন রাজা, এক একজন মন্ত্রী, দেশটাকে আপনারা কি ভেবেছেন নিজের পৈতৃক সম্পত্তি, যা ইচ্ছা করবেন আপনারা। আপনারা মনে হয় আমাদের কাছে তো আইএএস আছে, আমাদের কাছে তো আমলারা আছে, আমাদের কাছে বড় বড় আমলারা আছে, তারা পরামর্শ দেবে। আরে গবেষকদের গবেষণার তথ্য নিয়েই তো আমলারা বলে। আমলারা গবেষণা করে না। কটা আমলা আছে ভারতবর্ষে যারা গবেষণা করেছে? কটা আমলা আছে? আমরা যারা গবেষণা করি, এত 25টি বছর ধরে গবেষণা করছি, 25টি বছর ধরে পশ্চিমবঙ্গের উপরে গবেষণা করেছি, 25 বছর ধরে গবেষণা করছি। তাহলে সেই গবেষণার কোনো মূল্য দেবেন না তো আপনারা? আপনারা মূল্য দেবেন কাকে? যারা কখনো যারা শিক্ষিত না, যারা আপনাদের চাটুকারিতা করবে না, যারা আপনাদের মানে আপনারা করবেন, আপনারা সেই সমস্ত লোকেদের আপনারা কাছে টেনে নেবেন। আপনারা কাছে টেনে নেবেন সেই সমস্ত মানুষদের যাদেরকে আপনারা এখন নিচ্ছেন। আপনারা অন্য লোকের সাথে দেখা করবেন, শিক্ষিত লোকের সাথে আপনারা দেখা করতে চান না একান্তে। না জানি কখন কি কথা বলে দেয়, না জানি কখন কি প্রশ্ন করে দেয়। করুন আপনারা, জনগণও দেখবে। আপনারা আপনাদের মতন কাজ করুন, জনগণ প্রত্যেকটা জিনিসের হিসাব নেবে। এখন মনে রাখবেন, সিপিআইএম ছিল 34 বছর, তৃণমূল কংগ্রেস ছিল 15 বছর। আপনারা যদি এই রকমভাবে কাজ করেন, আপনাদের 5 বছর কাটাতে কষ্ট হবে, আমি বলে দিচ্ছি। আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন গবেষক হিসাবে, ছাত্র হিসাবে এবং একজন মাস্টারমশাই, সৎ মাস্টারমশাই হিসাবে আপনাদের বলে রাখছি, যদি আপনারা 5 বছর কন্টিনিউ করতে পারেন সঠিকভাবে, তাহলে আমি বলবো যে আমার সমস্ত গবেষণা, আমার সমস্ত কিছু মিথ্যা। আপনারা আজকে যাদেরকে বার্তা দিচ্ছেন না, আপনারা আজকে যাদের সাথে কথা বলছেন না, আজকে যাদের চিঠির জবাব দিচ্ছেন না, তাদের চিঠির জবাব দেওয়ার জন্য আপনারা লালায়িত হয়ে থাকবেন, কিন্তু সেই সমস্ত লোকেরা আপনাদের কাছে আর কোনো দিন যাবে না, মুখে আমরা ঘুরেও তাকাবে না। সাধারণ আপামর জনসাধারণ, পশ্চিমবাংলার আপামর জনসাধারণ আপনাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে, মুখ সরিয়ে নেবে। আপনারা দেখুন কি বিভৎস অবস্থা পশ্চিমবাংলায়। পশ্চিমবঙ্গের কলেজ ইউনিভার্সিটিতে, কলেজে যদি আপনারা দেখেন, আপনারা জানেন কত কলেজে প্রিন্সিপাল নেই। প্রায় 70টির একটা হিসাবে দেখছিলাম, প্রায় 70টি মতন কলেজে আমাদের এখানে প্রিন্সিপাল নেই। টিআইসি বা টিচার ইনচার্জ দিয়ে চলছে। যদি এই রকম করে চলে, সঠিক হিসাব কম বেশি হতে পারে। আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে 4133টা স্কুলে কোনো স্টুডেন্ট নেই? ছি 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 ছি। আপনারা বলবেন আগের সরকার এটা করেছে, আবার তৃণমূল এসেও একই কথা বলেছিল, সিপিএম সরকার নষ্ট করে দিয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনারা পলিটিক্যাল লিডাররা নষ্ট করেছেন। আপনারা পলিটিক্যাল লিডারদের এই যে বিধান তৈরি হচ্ছে বিধানসভায়, এই রকম নেতা নেত্রীরা যদি আসে, তাহলে বিধান রায়ের মতন যদি মন্ত্রী আসতো, বিধান রায়ের মতন যদি মুখ্যমন্ত্রী পেতাম আমরা, তাহলে পশ্চিমবঙ্গে ভালো বিধান তৈরি হতো, তাহলে ভালো পশ্চিমবঙ্গের উন্নয়ন হতো, অটোমেটিক্যালি বিকশিত ভারত তৈরি হতো। আমরা অনেক আশা ছিল যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী এসছেন, উনি অন্ততপক্ষে জনগণের কথা শুনবেন, ভালো মানুষের কথা শুনবেন, প্রকৃত জ্ঞানীগুণী মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করবেন। সেটা করেননি। মমতা ব্যানার্জি করেছিলেন, কিন্তু সেটা ব্যক্তিগত স্বার্থে, যখন তার প্রয়োজন ছিল তখন তিনি কথা বলেছেন, গিয়েছেন। পরবর্তীকালে যখন তার দরকার হয়নি, তিনি তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন, ভেবেছেন যে এদের দরকার নেই। দেখুন, নিজেই জনগণ এনাকেই ছুঁড়ে ফেলে দিল। তাহলে এই রকম করে সরকার চালাতে পারেন আপনারা, কিন্তু বেশি দিন চলবে না, ঠিক আছে? এবার দেখুন তাহলে কত স্কুল, আপনারা দেখুন প্রায় 4133টা স্কুলে পশ্চিমবাংলার কোনো স্টুডেন্ট নেই, কিন্তু 19,502 জন টিচার আছে। 4133 স্কুলে কোনো স্টুডেন্ট নেই,
টিচার কত আছে? 19,502। কেন্দ্রের যে ন্যাশনাল এডুকেশন পলিসি, আমি ন্যাশনাল এডুকেশন পলিসি করেছি, ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমি ছিলাম, আমি পুরো স্টাডি করেছি, আমি ন্যাশনাল এডুকেশনের উপরে বই লিখেছি। আমি বলেছি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেইটা হচ্ছে রোডম্যাপ টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের উন্নয়নের রোডম্যাপ। বিজেপি সরকার বর্তমানে 22টি রাজ্যে আছে, তাহলে কেন ন্যাশনাল এডুকেশন পলিসি প্রপারলি চালু হচ্ছে না? আপনারা বলেছেন ওখানে মার্জ করার কথা। আর কতদিন লাগবে আপনাকে মার্জ করতে? আপনার সরকার, আপনার দল, আপনার নেতারা কবে করবে? তাহলে কি করছে তারা? বেতন নেওয়ার বেলায় তো আছে। বেতন আমার পশ্চিমবঙ্গের বিধানসভার যারা সদস্য তারা প্রায় 1,21,000 টাকা মতন বেতন, মন্ত্রীদের প্রায় 1.5 লক্ষ টাকা বেতন ভাতা আছে, তার সাথে বড় বড় গাড়ি, বড় বড় সিকিউরিটি। আরে বাবা, মানে উন্নত অস্ত্রধারী তাদের সিকিউরিটি, তাদের কত একসাথে কতগুলি কনভয় যায়, কত তাদের সরকারের সরকারের কত অর্থ খরচ। কেউ আবার হেলিকপ্টারে যাচ্ছে, কেউ আবার রাস্তা দিয়ে 10টা 20টা গাড়ি নিয়ে চলছে, তার কত সিকিউরিটি, তার কত পয়সা, তার কত রকমের আদর যত্ন, কার্পেট বিছানো, তার রাস্তা, তার স্বাগত জানানোর জন্য কত অ্যারেঞ্জমেন্ট। আরে ওই সব কিছু মানে নেই, দুদিনের জিনিস, দুদিন লোকে মনেও রাখবে না। মমতা ব্যানার্জিকে লোকে কী করছে? লোকে মমতা ব্যানার্জিকে, যার এত বছরের রাজনৈতিক কেরিয়ার, 50 বছরের তো কম করে হবে, এখন রাস্তায় বেরোলে তাকে লোকে বাজে কথা বলছে, কটু কথা বলছে, ডিম ছুটছে। আমি অভিষেক ব্যানার্জির বাচ্চা ছেলে, মানে অল্প বয়সের ছেলে, ওর কথা আমি বলছি না, আমি বলছি মমতা ব্যানার্জির কথা। তাহলে একই অবস্থা হবে আপনাদেরও। সেই জন্য দয়া করে একটু নিয়ন্ত্রিত হয়ে ধীরে চলুন, একটু ধীরে চলুন, জ্ঞানীগুণী ব্যক্তিদের সাহায্য নিন, তাদের সাথে বসুন। কৌটিল্য বলে গেছে, যেখানে জ্ঞানীগুণী মানুষের, প্রকৃত ইন্টেলেকচুয়ালদের সম্মান নেই, সেখানে কখনো সেই রাজ্যের বা সেই রাষ্ট্রের কখনো প্রকৃত উন্নতি হতে পারে না। তাহলে আপনারা দেখেছেন এবার একটা স্টেটের হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে 73% ইন্ডিয়ার জিরো এনরোলমেন্ট স্কুল আছে, 73%। হ্যাঁ, তার মধ্যে প্রায় 6,769টা স্কুলে আছে মাত্র একজন করে টিচার, আর স্টুডেন্ট কত? তাহলে 6,769, মনে রাখুন 6,769টা স্কুল আছে, আর সেখানে টিচার আছে কজনা? একজন টিচার। আর একজন টিচার, তাহলে একজন টিচার, সে বেল বাজাবে কে? ক্লারিক্যাল কাজ করবে কে? ডিআই অফিসে আসবে কে? মিড ডে মিল রান্না করবে কে? জবাব দেবেন সরকার বাহাদুর। কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, উভয় সরকারকে বলছি, জবাব দিতে পারবেন আপনারা? আপনারা বলছেন বিকশিত ভারত করবেন, আপনারা শুরুতে এসে পশ্চিমবাংলার কি হলো? ইসকন খাবার তৈরি করবে, ওইগুলি ইমম্যাটেরিয়াল খাবার, যেটা চলছে চলছে, শুধু নাম বদলে আপনারা ব্যবস্থা করছেন, নাম বদলে একই জিনিস চালু করে দিচ্ছেন। ইংরাজিতে একটা কথা আছে, ওল্ড ওয়াইন ইন নিউ বোটল। নিউ বোটল, কিন্তু ওয়াইনটা ওল্ড। এরা তো রাজনীতি বিষয় নিয়ে তো বেশি পড়াশোনা করে না রাজনৈতিক নেতারা, যে কোনো পর্যায়ের রাজনৈতিক নেতারাই বলছে, যেহেতু পড়াশোনা করে না, তারা দেশ বিদেশের খবর তেমন রাখে না। আজ রাখে একটু বা সিএ পিএ, অথবা তাদের বন্ধু বান্ধব যদি কেউ এরকম কিছু বলে থাকে তাহলে যেটুকু শোনে, কিন্তু পড়ে গবেষণা করে উপলব্ধি করে সেগুলি ইমপ্লিমেন্টেশন করার চিন্তাই করে না, তারা ভাবেই না। দেশের উন্নতি তাদের মাথাতেই নেই। মুখে বলছে আমরা এই করব, দেশের উন্নতি করেছি, এই করব। হ্যাঁ, ফ্যাক্টরি আমাদের পশ্চিমবঙ্গে কিছু কারখানা আসবে, এটা ভালো কথা। আরে শিক্ষা স্বাস্থ্য যদি না করেন আপনি তাহলে কি করে চলবে? আপনারা বোঝেন, শিক্ষা হচ্ছে বেসিক, জাতির মেরুদণ্ড। শিক্ষকদের গুরুত্ব দিন, শিক্ষকদের শ্রদ্ধা করুন, পারলে পা ধরে আপনারা আপনাদের যারা শিক্ষক আছেন তাদের কাছে পরামর্শ চান যে স্যার আমি কি করে রাজ্য চালাবো, আমাকে পরামর্শ দিন। তাদের পরামর্শ শুনুন, তাহলে দেখবেন রাজ্যের উন্নতি হবে, তারা প্রকৃত পরামর্শ দেবে। এবার দেখুন পশ্চিমবাংলার স্কুলের কি অবস্থা, কি হাল। ওয়েস্ট বেঙ্গলে প্রায় 4,133টা গভর্নমেন্ট এবং প্রাইভেট স্কুল আছে যেখানে কোনো স্টুডেন্ট নেই, আর যেখানে কোনো স্টুডেন্ট নেই বাট এনরোল্ড কত টিচার?
19,502 জন টিচার সেখানে পোস্টিং রয়েছে। তাহলে 19,502 জন টিচার তারা কী করছে? সরকার পয়সা দিচ্ছে। যদি এক একজনের 1 লাখ টাকা করে স্যালারি হয়, তাহলে 19 লাখ স্যালারি, 20 লাখ টাকা স্যালারি দিচ্ছে। কিসের জন্য? আনপ্রোডাক্টিভ মানি আপনারা খরচ করছেন, আনপ্রোডাক্টিভ মানি খরচ করছেন। সরকার বাহাদুর, এইগুলি পলিসি আনুন। না পারলে আমাকে মানে যারা শিক্ষিত, যারা প্রকৃত জ্ঞানী, যারা গবেষণা করেছে তাদের ডাকুন। আপনাদের তো আমলারা আছে, আইএসরা আছে, তাদের পরামর্শ নিন। তারা কি ব্যবস্থা নিয়েছে গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে, তারা কি ব্যবস্থা নিয়েছে? আর এই কয়দিন 3 মাসে এসে আমলারা কি ব্যবস্থা নিয়েছে? যদি না পারেন আমাদের বলুন, আমরা যে পরামর্শ দেব তাতে 50 বছর থেকে যাবেন। যে পরামর্শ দেব সেই অনুযায়ী যদি কাজ করেন 50টি বছর রাজ্য শাসন করবেন। আর আমিও দেখব 2047 সাল পর্যন্ত চেষ্টা করব বেঁচে থাকার, যাতে আমি বিকশিত ভারত দেখে যেতে পারি। এই রকম অবস্থা আমাদের পশ্চিমবাংলায় ইউডিএস এর রিপোর্ট অনুযায়ী বলছেন যে কেন্দ্রীয় যে ওয়েবসাইট আছে ইউডাইসের, সেখানে বলছে প্রায় 43% স্কুলে পশ্চিমবাংলার, যেখানে 5,363টি স্কুলে, সেখানে 0 এনরোলমেন্ট, একটাও এনরোলমেন্ট হয়নি, মানে একটা স্টুডেন্ট হয়নি। স্কুলগুলোকে বন্ধ করে দিন না, সেই বিল্ডিংটাকে অন্য কিছু করান, বা সেই বিল্ডিংকে নতুন করে করান, ইংলিশ মিডিয়াম স্কুল করুন। আপনাদের তো বুদ্ধি নেই। আপনারা যদি এটা করতে পারেন তাহলে করান, আপনারা করবেন না। আপনাদের বুদ্ধি থাকলেও আপনারা এগুলি ইমপ্লিমেন্ট করবেন না। একই টিচার দিয়ে এরকম করা যেতে পারে, সেটা বুদ্ধি আছে আমাদের কাছে বুদ্ধি আছে কী করে করা যেতে পারে। ঠিক আছে? তাহলে আপনারা জানেন যে উত্তরপ্রদেশে আমাদের এখানে যদি 5,663টা স্কুলে 0 এনরোলমেন্ট হয়, সেখানে উত্তরপ্রদেশ 2nd পজিশনে আছে 313টা স্কুলে, এবং যেখানে 313টার মধ্যে 177টা স্কুলে 177 জন টিচার সেখানে পোস্টেড রয়েছে। তাহলে এই রকম তো চলছে আমাদের পশ্চিমবাংলার শিক্ষার অবস্থা। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে কত স্কুলে হেডমাস্টারমশাই নেই? প্রায় 4-5 হাজার স্কুলে তো মিনিমাম 90,000 মতন স্কুল আছে পশ্চিমবঙ্গে, তাতে এত 4-5 হাজার স্কুলে মিনিমাম হেডমাস্টারমশাই নেই। টিচার ইনচার্জ দিয়ে চালানো হচ্ছে। কলেজে প্রিন্সিপাল নেই, কলেজে স্যাক্ট দিয়ে চালানো হচ্ছে, কলেজে পার্ট টাইম টিচার দিয়ে চালানো হচ্ছে, স্কুলে সাবজেক্ট টিচার নেই। শিক্ষার উন্নতি করবেন আপনারা, জাতি গঠন করবেন, দেশ গঠন করবেন, ভালো ছেলে গঠন করবেন রাইট টু এডুকেশান দিয়ে। রাইট টু এডুকেশান যেখানে 1 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের, 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বিনা বেতনে এবং উইদাউট ফেল না করে প্রত্যেক শ্রেণীতে পাশ করিয়ে দেবেন। আপনারা এই পলিসি তৈরি করেছেন কেন্দ্র সরকার। আগের এটা হচ্ছে যখন যখন সোনিয়া গান্ধী ছিলেন অ্যাডভাইজার ওদের, সেই সময় UPA 1 কি 2 সেই সময় তৈরি করেছিল। তাহলে এই সময়ে এই আইন দিয়ে আপনারা ভারতবর্ষের উন্নতি করবেন। একই আইন রেখে আপনারা বিকশিত ভারত তৈরি করবেন। বিকশিত ভারত আপনারা মুখে বলছেন, সত্যিকারের যদি করতে হতো তাহলে আপনারা প্রকৃত জ্ঞানীগুণী মানুষদের, যারা ইন্টেলেকচুয়াল, প্রকৃতপক্ষে যারা প্রকৃত গবেষক, তাদের পরামর্শ নিতেন। এখনও সময় আছে, মাত্র 3 মাস হয়েছে। এখনও আপনারা যেগুলি আপাতত আজকে যেগুলি বললাম সেগুলি শুনুন, মানুন, করুন। তাহলে পশ্চিমবঙ্গের আপনাদের ভালো হবে, যতটা তো হবেই, তার সাথে আমার পশ্চিমবঙ্গবাসীর উন্নতি হবে, পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের উন্নতি হবে, পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজের উন্নতি হবে। ইমিডিয়েটলি টিচার রিক্রুট করুন, ইমিডিয়েটলি আপনারা কলেজের প্রিন্সিপাল নিয়োগ করুন, ইমিডিয়েটলি আপনারা স্কুলের টিচার, বিষয় শিক্ষক, এবং আপনারা কলেজের স্কুলের হেডমাস্টারমশাই বা হেডমিস্ট্রেসদের নিযুক্ত করুন, আপনারা ক্লার্ক নিযুক্ত করুন, আপনারা গ্রুপ ডি নিযুক্ত করুন, আপনারা লাইব্রেরিতে বই দিন, আপনারা লাইব্রেরির উন্নতি করুন। সজল ঘোষ কালকে দেখাচ্ছিল একটা স্কুল ফেটে গেছে, সেই সমস্ত ব্যবস্থা, সেই সমস্ত জিনিস উন্নতি করুন। এটা ভালো চটকল খুলছে, বরাহনগরে চটকল খুলেছে এবং সেখানে অনেক মানুষ কাজ করছে। টিটাগড় অঞ্চলে কিছু চটকল বা পাটকল খুলছে, সেগুলি অত্যন্ত ভালো খবর। এইগুলি ভালো যেমন আছে, তার সাথে যেগুলি খারাপ, যেগুলি বললাম, যেগুলি আমার চোখে ত্রুটি ধরা পড়েছে, সেইগুলি আমি কয়েকটা তুলে ধরলাম। এইগুলি আশা করি আপনারা শুনবেন এবং আপনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আজকে আমি এইটুকু বলে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আপনাদের এতক্ষণ বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।